আমি কোনোদিন চিন্তা করিনি একটা মানুষ আমাকে এইভাবে ধর্মান্তর করে আমার জীবনের সমস্ত আনন্দ, সুখ, সম্পদ, টাকা, স্বর্ণালংকার লুটে নেবে। বলুন তো আমার অপরাধ কোথায় ছিল? আমাকে না জানিয়ে তিনি বিয়ে এবং পরকীয়ায় যুক্ত ছিলেন। আসলে তিনি একজন প্রতারক এবং সম্পদ লুটেরা। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি খুবই আশাহত হয়ে এবং বুক ভরা বেদনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কথাগুলো শুনলে আপনাদের রূপকথার গল্পের মতো মনে হলেও বাস্তবে সব সত্যি। এসব যেন হারিয়ে যাওয়া একটা চঞ্চল মেয়ের জীবন্ত মৃত্যুর কাহিনী। সাংবাদিক বন্ধুগণ, ২০১০ সালে মুন্সিগঞ্জের গজারিয়া নিবাসী হাসান সানাউল্লাহ হকের ছেলে মোজাম্মেল হক মুন্নার সাথে আমার পরিচয় হয়। তখন তার একটি টিনের ঘর ছিল। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাত্রে পড়াশোনা করি। এক পর্যায়ে তিনি আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন এবং কোথাও নিজের আইডি কার্ড ব্যবহার না করে আমার পরিচয় আর আইডি কার্ড দিয়ে হোটেল বুকিং দিতেন। এভাবে ঘটনার এক পর্যায়ে আমার বিয়ের কথা বললে উনি আমাকে বলেন ধর্ম ত্যাগ করতে হবে। আমি নিজের ভালোবাসা টিকিয়ে রাখতে সে যা বলে তাই করি। ২০১১ সালে আমায় হিন্দু থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত করে বিবাহ করা হয়। তখন এই মুন্না বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের একটি পদে ছিলেন। পরবর্তীতে তিনি আমার টাকা এবং গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় পরিচিত হয়ে তদবির লবিংয়ের মুন্সিগঞ্জ জেলার ছাত্র দলের সভাপতি হন ১৮ সালের আহ, জুন মাসে, ৫ই জুন। সে সময় আমি সহ তার ৩ জন স্ত্রী। আমাকে না জানিয়ে তিনি বিয়ে এবং পরকীয়ায় যুক্ত ছিলেন। শুধু তাই নয়, আমি প্রতিবাদ করলে আমায় তালাকের হুমকি দিয়ে মারধর করত। অথচ ছাত্র দলের একজন নেতা স্ত্রী থাকা সম্পূর্ণ সংগঠন বিরোধী কাজ। এক্ষেত্রে তিনি সংগঠনকে সম্পূর্ণরূপে অমান্য করেছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। আসলে তিনি একজন প্রতারক এবং সম্পদ লুটেরা। সাংবাদিক বন্ধুগণ, আমি শুধু বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে মুন্নার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করিনি, জনসম্মুখে তার অশালীন কীর্তিকলাপ তুলে ধরিনি। কিন্তু যখন দেখলাম তিনি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ভয়াবহ সময় দেশ থেকে আগস্টের ১ তারিখে পালিয়ে আমাকে নিয়ে মালয়েশিয়া অবস্থান করেন এবং ৬ আগস্ট ২০২৪ তারিখে তিনি দেশে ফিরে আসেন আমাকে সাথে নিয়ে। দেশে ফিরেই ১০ই আগস্ট আমাকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন যে তার এখন ভালো সময়, তাই আমাকে এখন ডিভোর্স দেবে। কারণ তার এতগুলো স্ত্রীর কথা রাজনৈতিক অঙ্গনে জানাজানি হলে সে ক্ষতিগ্রস্ত হবেন। এটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি তার পা দুটা ধরেও কান্না করেছি। কোথায় যাব আমি? আমি তো ধর্মচ্যুত, একটু জায়গা দাও। তার হৃদয় স্পর্শ করেনি আমার আর্তনাদ। আমি আপনাদের সকল প্রমাণ দিতে পারবো। আমি তাকে বারবার আকুতি করেছি, আমার থাকার জায়গাটুকু কেড়ে নিও না, আমার গহনাগুলো নিয়ে নাও, তবু আমার থাকার জায়গাটা আমাকে ফিরিয়ে দাও। আমার সংসারটা কত কষ্টের, আমি অনেক কষ্ট করে সাজিয়েছি। এই ঘরটাতে আমাকে থাকতে দাও। আমি যুবদলের কেন্দ্রীয় নেতাদের মুন্নার বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগ দাখিল করি। তার স্ত্রী ৪ জন, বিভিন্ন পরকীয়া, অশ্লীল ভিডিও এবং আমাকে হত্যার হুমকি সহ সমস্ত প্রমাণাদি সেন্ট্রাল নেতাদের কাছে দিলে তারা সত্যতা যাচাই করে ১ মাসের জন্য বহিষ্কার করেন এবং আমাকে আশ্বস্ত করেন যে এমন দুশ্চরিত্র এবং লম্পট ব্যক্তি দলের জন্য ক্ষতিকর এবং আপনার সাথে ভয়ঙ্কর অন্যায়কারীকে আমরা কোনোভাবেই দলে রাখবো না। এবং তারা আমাকে জানান মুন্নার জন্য অনেক তদবির আসছে, তারপরও আমরা তাকে দলে রাখবো না। কিন্তু গত ৩০ জুন তিনি অলৌকিক ক্ষমতা বলে বিশাল একটি র্যালি বের করেন, যেটা দেখে আমি সত্যি আশ্চর্য হই। আমি বুঝে নেই মুন্সিগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্নার ক্ষমতার টাকার শক্তির কাছে আমার বুকের আর্তনাদ হেরে গেছে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেশের যে কোনো দুর্যোগ সময় সে পলাতক ছিলেন দেশে, এবং সেটা আমাকে নিয়ে। তার পাসপোর্ট এবং আমার পাসপোর্ট কপি মিলালেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমি সত্য কি মিথ্যা। তিনি দুবাইয়ের নাগরিক। তার ২টা বাংলো, ৫টা ফ্ল্যাট, হ্যারিয়ার সহ ৫টা গাড়ি থাকার পরও আমার সম্পদ লুটে নেওয়ার অর্থ আমি আজও বুঝতে পারলাম না। আমাকে কেন নিঃস্ব করে দিল এইভাবে, তার হিসাব আমি আজও মেলাতে পারলাম না। তিনি শত শত কোটি টাকার মালিক, অথচ এই টাকার উৎস আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে। ২০১২ সালেও তার টিনের ঘরে ছিলেন। তার বাবা ছিলেন নৌকার মাঝি। মুন্না ছিলেন একজন স্বনামধন্য কোম্পানির সাধারণ কর্মচারী। সেখান থেকে তিনি তার মালিকের চোখের মণি এবং ছত্রছায়া হয়ে যান কোম্পানির সমস্ত কাজের একমাত্র অভিভাবক। এই কোম্পানিকে একচেটিয়া ব্যবহার করে মুন্না হয়ে যান কোটি কোটি টাকার মালিক। আজ তার এতই টাকা যে আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি মামলা করতে গেলে সেখানে পুলিশ আমাকে হয়রানি করে। সন্ত্রাসী, পুলিশ, সিআইডি ও তার পরিবারের লোক কেউ আমাকে বাদ রাখিনি হয়রানি, হুমকি, অত্যাচার করতে।
এক নিমিষেই আমার জীবন জাহান্নাম বানিয়ে দিল। আমার কি অপরাধ ছিল বলুন তো? সম্মানিত সাংবাদিকগণ, মুন্না তার দলকে ঠকিয়েছেন। তিনি দলে থেকে নিয়ম বহির্ভূত কাজ করেছেন, একের পর এক নিয়ম ভেঙেছেন। সত্যিকার অর্থে মুন্না কোনো দলীয় সক্রিয় ও ত্যাগী নেতা নয়। তিনি রাজনীতিকে ব্যবহার করে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের সাহায্যে ব্যবসা করে কামিয়েছেন কোটি কোটি টাকা। আমাকে ধর্মান্তরিত করে ছুঁড়ে ফেলেছেন রাস্তায়। এটাই কি ছিল আমার প্রাপ্য? একজন মানুষ কতটা লম্পট হলে 5ই আগস্টের দেশের আন্দোলনে উপস্থিত না থেকে এখন দেশের এই সুসময়ে 2025-এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে লিফলেট বিলি করেন। চোখের পর্দা সরে গেলে মানুষ হায়না হয়ে যায়, এটাই তার প্রমাণ। আজকে আমার শুধু জানতে ইচ্ছে করছে তার অলৌকিক শক্তিটা কি? কিসের শক্তিতে তিনি জনাব তারেক রহমানকে অগ্রাহ্য করে নিয়ম ভেঙে দলের বহাল থেকে আমাকে নির্যাতন করছেন? আমি শুনেছি জনাব তারেক রহমান বলেছেন নারীদের প্রতি সহানুভূতিশীল হন। কোথায় তার এই সহানুভূতি? আমি তো নিজের বাসাতেই থাকতে পাচ্ছি না। মোজাম্মেল হক মুন্নার সন্ত্রাসী পুলিশ আর সিআইডির যন্ত্রণায়। সাংবাদিক বন্ধুগণ, আমি 15 বছর আগে মুন্নাকে ভালোবেসে ধর্মান্তরিত হয়ে বিয়ে করি। হিন্দু ধর্ম ত্যাগ করে মহান আল্লাহর প্রতি অনুগত থেকে আল্লাহর প্রতি বিশ্বাস অনুপ্রাণিত হয়ে আমি ইসলামকে বুকে লালন পালন করে আসছি এবং ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। আমি কোনোদিন চিন্তা করিনি একটা মানুষ আমাকে এইভাবে ধর্মান্তর করে আমার জীবনের সমস্ত আনন্দ, সুখ, সম্পদ, টাকা, স্বর্ণালংকার লুটে নেবে। বলুন তো আমার অপরাধ কোথায় ছিল? সে যা চেয়েছে, যেভাবে চেয়েছে আমি তাই করেছি। আমার শুধু একটাই দাবি ছিল, আমি একটা সংসার চাই। 4 দেয়ালে বন্দি থেকেও আমি সংসার চাই। আমি সুপ্রতিষ্ঠিত ও ভালো পরিবারের একটা মেয়ে। আমার কাছে টাকার কোনো প্রয়োজন ছিল না। মা বাবা, পরিবার, সমাজ সব ছেড়েছি। শুধু ভালোবাসার লোভে মুন্নার ফাঁদে পা দিয়েছি। সমাজ ও আত্মীয় স্বজন থেকে পরিত্যাজ্য হয়েছি। বিশ্বাস করেন আমার কষ্ট নেই, আমার সুখ আমি আল্লাহকে পেয়েছি। মুন্না যদি ছেড়েও যায় আমার কোনো কষ্ট নেই। আমি আল্লাহর সাথে থাকবো, আমি আল্লাহর কাছে আছি। আমি বিশ্বাস আল্লাহ আমার কাছে আছেন। আমি ব্যথিত হই, আমারও কষ্ট হয়। আমার তার জন্য ওর আমার একটাই কষ্ট যে আমার মা বাবার মৃত্যু হলে সেই লাশের কোনো দাবিদার আমার থাকবে না। আমার মৃত্যু হলেই সেই লাশের দাবিদার কেউ থাকবে না। আমার স্বজনদেরও থাকবে না। আমার স্বজন নেই, কিন্তু মাটিটুকু দেবার মতো মানুষও আমার রইলো না। তখন আমার বুকের ভেতর তোলপাড় করে। সাংবাদিক ভাইয়েরা আমাকে একবার বলতে পারবেন যে এই জিনিসটা যখন আপনাদের বোনের সাথে হবে বা আপনাদের সাথে হবে, যে আপনাদের মাটি নিয়ে যে লাশ কোথায় দাফন হবে সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন যে কোথায় দাফন করা হবে। আমার জানা যায় কেউ আসবে কি আসবে না, আপনাদের অন্তরটা কি কাঁপবে, তোলপাড় হবে বুকের ভেতর? প্রিয় সাংবাদিকগণ, মুন্না জানিয়েছেন আমার মৃত্যু হলে মসজিদ থেকে লাশের ব্যবস্থা করবে, নয়তো আঞ্জুমানে মফিদুল আছে। এটাই কি হবার কথা ছিল? এটাই কি মানবতা? এটাই কি ইসলামিক শিক্ষা, নাকি পুরোটাই আমার শাস্তি? আর শাস্তির ভারটা কি আমার একারই পেতে হবে? আমি জাতির কাছে জানতে চাই এই বিচার আমি কোথায় পাবো? আমার গহনা, আমার লক্ষ লক্ষ টাকা, আমার সাজানো সংসার সব এক নিমিষে কেড়ে নিল। ঘোষণা দেওয়া হলো ডিভোর্স দেবে, তাও আমার 2024 সালের 5ই আগস্টের পর। তার আগ পর্যন্ত কি হয়েছিল? বলা হলো এখন তার ভালো সময়, এখন আর আমাকে রাখা যাচ্ছে না। গত 15টা বছর আমি তাকে আগলে রেখেছি। দেশের কোনো ক্লান্তি লগ্নে সে রাজনৈতিক কাজ করেনি, সে ফটোশুট করেছে। আমার আর তার পাসপোর্ট জব্দ করলে আপনারা দেখতে পাবেন কোনো আন্দোলনে সে ছিল না। আমি একদম চ্যালেঞ্জ করে আপনাদেরকে এই কথাটা বলতে পারবো, সে করেছে ফটোশুট। এবং আমি একটা চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারবো তার কোনো ফেসবুক আইডি, সে এতদিন 2018 সাল থেকে সে কোনো ফেসবুক আইডি ব্যবহার করেনি। মিডিয়ার সাথে সে কোনো সংযুক্ত ছিল না। বিভিন্ন ছেলেদের সাথে, তার সাংগঠনিক ছেলেদের কাছ থেকে সে ছবি সংগ্রহ করে করে পোস্ট করা হতো। কিন্তু আমার ঘর থেকে ত্যায্য হয়ে যেতে বলেন, বিশ্বাস করেছি, আমি উজাড় করে দিয়েছি। কে জানতো বলেন আমার সময়টাতে আমাকে ছুঁড়ে মারবে আর আমার এক টুকরো মাটিও খুঁজতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে আমি অভিভাবক হিসেবেই মনে করি, আমি তার কাছে 2 হাত তুলে ন্যায্য বিচার চাইছি। আমি আমায় আপনি ফেরাবেন না স্যার। মুন্নাকে 1 মাসের জন্য আমার এই কারণেই সত্যতা প্রমাণ পেয়ে বহিষ্কার করেছিল। আমি জানি না কি প্রভাবে তার পথ ফিরে পেলে, কি শক্তির বলে আজ পথ ফিরে পেল। আমার ঘর, আমার সম্পদ, আমার গহনাগুলো ফেরত দিতে বলেন স্যার। আমি এতিম, আল্লাহ ব্যতীত আমার আর্তনাদ কেউ দেখতে পাচ্ছে না। আমি মরার আগেই জ্বলেছি। হয় আমায় এই নেতার থেকে মৃত্যু, এই নেতার হাতে মৃত্যু হাতে দিন,
এ নেতার হাতে মৃত্যু হতে দিন, আর নয় আমার কষ্টে অর্জিত টাকা, স্বর্ণালংকার, ফ্ল্যাট, সম্পদ ফেরত দিতে বলুন স্যার। আমি আজ জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, কে নেবে এই জালিমের দায়? কে নেবে আমার সাথে হয়ে যাওয়া অত্যাচারের ভার? কে নেবে কথিত ভুয়া রাজনৈতিক নেতার শাস্তির ভার? আমি বিচার চাই। তিনি তো মৌসুমী হক।